শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। আজ সোমবার ৩ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ ১৮ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। সিলেটের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং এই প্রেক্ষাপটে দেশের জেলা ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। আজ সোমবার ১৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সভা থেকে জানানো হয়েছে মঙ্গলবার ১৯ জুলাই থেকে এলাকা ভিত্তিক লোডশেডিং হবে সারা দেশে এবং সেই সিদ্ধান্তের আলোকে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় এবং বিতরণ বিভাগ ২ এর আওতাধীন এলাকাগুলোতে লোডশেডিংয়ের সময়সূচি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। দিনে ও রাতে সিলেটে ১.৫ ঘন্টা করে হবে লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল থেকে সিলেট নগরীতে সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকটি এলাকাতেই দিনে ১.৫ ঘন্টা এবং রাতে ১ ঘন্টা করে মোট ২.৫ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। লোডশেডিংয়ের সময় নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন বিক্রয় ও বিতরণ বিভাগ ২ এর নির্বাহী প্রকৌশলী শামস ইয়ারেফিন এবং তিনি বলেছেন সরকারের নির্দেশনা অনুযায়ী তারা এলাকা ভিত্তিক প্রাথমিক একটি রুটিন করেছেন। উৎপাদনে বেশি ঘাটতি না হলে তারা চেষ্টা করবেন লোডশেডিং কমিয়ে আনতে এবং তবে ঘাটতি বেশি হলে লোডশেডিং আরও বাড়তে পারে। গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয়ের সময় অনুরোধ জানিয়ে শামসি আরেফিন বলেছেন বিদ্যুতের অপচয় রোধ করে লোডশেডিং অনেকটা এড়ানো সম্ভব। সিলেটের পিডিবি ২ দফতরের আওতায় ৬০,০০০ গ্রাহক রয়েছেন এবং পিক আওয়ারের প্রতি গড়ে ১০০ ওয়াট বিদ্যুৎ বন্ধ রাখেন সবাই, তাহলে মোট ৬ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে, ফলে লোডশেডিংয়ের পরিমাণ কমে আসবে। এমত অবস্থায় সকল গ্রাহককে লোডশেডিং কমানোর জন্য বিদ্যুতের অপচয় বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। হবিগঞ্জের লাখাই ডেকোরেটরসের দোকানে কাজ করতে গিয়ে অসাবধানতা বশত নিজের পেটে গ্লাস ঢুকে সাগর দাস নামে এক কর্মচারীর মৃত্যু ঘটেছে। আজ সোমবার ১৮ জুলাই বিকেলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাগর দাস উপজেলার সেন্টু দাসের ছেলে এবং লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানিয়েছেন সাগর দাস নামের ওই কর্মচারী স্থানীয় বুল্লাবাজারের ডেকোরেটরসের দোকানে কাজ করছিল। কাজ করার এক পর্যায়ে অসাবধানতা বশত টেবিলের একটি কাচের গ্লাসে তার পেট ঢুকে যায় এবং এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী সজীব হোসেন বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তিনি ফরিদপুর জেলার খাপবাড়িয়া এলাকার নূর ইসলামের পুত্র। রোববার ১৭ জুলাই সন্ধ্যার পর দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার হাজী সিকান্দার ছাত্রাবাসের ১২ নং কক্ষে ঘটনাটি ঘটে। পুলিশ এবং ছাত্রাবাস সূত্রে জানা যায় সজীব হোসেন প্রায় ২ মাস আগে ওই ছাত্রাবাসে আসেন। গত রোববার সন্ধ্যার পর কয়েকজন ছাত্রই হোস্টেলের ১২ নম্বর কক্ষের মেঝেতে তাকে শুয়ে ছটফট করতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে ছাত্রাবাসের ম্যানেজারকে জানানো হলে তিনি এসে তাৎক্ষণিকভাবে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং রাত ৯:৩০টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট অঞ্চলে সাম্প্রতিক বন্যায় যেসব শিক্ষার্থীর বই নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে তাদেরকে নতুন করে বই দেওয়া হবে। চলতি মাসের ২৪ তারিখের মধ্যে সেসব শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হবে বই, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। আজ সোমবার সিলেট সার্কিট হাউসে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। দীপুমণি আরও বলেন তারা অ্যাসেসমেন্ট করছেন এবং কতজন শিক্ষার্থীর বই নষ্ট হয়ে গিয়েছে বা হারিয়ে গেছে সেগুলো দেখা হচ্ছে। এই বিষয়ে এই মাসের ২৪ তারিখের মধ্যেই তো সকল এসএসসি পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে। এছাড়া এসএসসি ছাড়া অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে তাদের হাতে বই পৌঁছে যাবে জুলাই মাসের মধ্যেই। মন্ত্রী আরও বলেন করোনার কারণে লার্নিং গ্যাপটা রয়েছে এবং সেটা পূরণের জন্য গবেষণা করে যাচ্ছেন তারা এবং কিভাবে এটা দ্রুত সমাধান করা যায় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। সিলেট ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শাহজিরবাগ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে এবং আজ সোমবার বেলা ৩টার দিকেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত ৩ জনের নাম ঠিকানা জানা গেছে। তারা হলেন নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর গ্রামের আব্দুর রৌফের ছেলে মুরাদ মিয়া এবং সুরজালের স্ত্রী দিলারা বেগম, ইমরুল মিয়ার স্ত্রী হেলেন আক্তার এবং অন্য ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ থানার ওসি সালেহ আহমদ জানিয়েছেন, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছলে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান, আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও 3 জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জানিয়ে দেব জাতীয়। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি অফিসের সময় কমিয়ে 9টা থেকে 3টা করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন। এছাড়া বাসা থেকেও অফিস করার পরিকল্পনা করছে সরকার। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন তিনি। আজ সোমবার 18 জুলাই দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এইসব কথা বলেন। অফিস সময় কমানোর প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রী বলেন, অফিস সময় কমানো হতে পারে অথবা ওয়ার্ক ফ্রম হোম করা হতে পারে। অফিসে যতটুকু না করলেই না, এমনভাবে বিদ্যুৎ ব্যবহার করার বিষয়টি চিন্তা করছেন তারা, এবং সপ্তাহ খানেকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। মানুষের কষ্ট যাতে না হয় সেটি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, এটা পর্যালোচনায় রয়েছে। কেউ বলছে অফিস সময় 9টা থেকে 3টা বা 4টা, তবে এখনও তা চূড়ান্ত হয়নি। নামাজের সময় ছাড়া মসজিদে এবং উপাসনার সময় ছাড়া অন্যান্য উপাসনালয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নাসরুল হামিদ। আজ সোমবার সংবাদ সম্মেলনে এই অনুরোধ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আমাদের হয়তো দিনে 1 থেকে 1.5 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে। সেই ঘাটতি মেটাতে এলাকাভিত্তিক 1 ঘন্টার মতো করে লোডশেডিং করা হবে। তিনি আরও বলেন, 1 সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। যদি এতেই আমাদের সাফিসিয়েন্ট মনে হয় তাহলে সমস্যা নেই, তবে যদি 1 ঘন্টা পর্যাপ্ত না হয় তাহলে লোডশেডিং আরও বাড়ানো হতে পারে, অথবা 1 ঘন্টা পর্যাপ্ত হলে বা লোডশেডিং কমানো যেতে পারে। এর পাশাপাশি সবাইকে বিদ্যুৎ, জ্বালানি এবং অন্যান্য গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হতে বলা হয়েছে। লোডশেডিংয়ের সময় যেন আগে থেকে গ্রাহকদের জানিয়ে দেওয়া যায়, এই ব্যাপারে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো কাজ করছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বিশ্বব্যাংকের প্রাক্কলনে করোনার মধ্যেও বাংলাদেশের দারিদ্র্য হার কমেছে বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট রিকভারি অ্যান্ড এমি গ্লোবাল অ্যানসার্টেন শিরোনামের প্রতিবেদনটি উদ্ধৃত করে বলেন, সেই রিপোর্টে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতেও অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটার প্রেক্ষিতে 2021 অর্থ বছরে বাংলাদেশের দারিদ্র্য হার হ্রাস পেয়েছে। এখন বর্তমানে বাংলাদেশের দারিদ্র্য হার 11.9%, যা 2020 সালের অর্থ বছরে ছিল 12.5%। ডক্টর হাসান আরও বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের অতি দারিদ্র্য হার 10.5% এবং দারিদ্র্যের হার 20.5%। অর্থাৎ এই করোনা মহামারীর মধ্যেও সরকার সময়োচিত পদক্ষেপের কারণে এবং অর্থনীতিকে চাঙ্গা রাখতে পারার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, সেই সমস্ত মানুষের মাথাপিছু আয় যেমন বেড়েছে, একই সাথে কমেছে দারিদ্র্য হার। এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর। এবারে আন্তর্জাতিক। ভারতের 15তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে ক্ষমতাসীন জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রার্থী দ্রৌপদী মুর্মু এগিয়ে আছেন। বিরোধী দলের প্রার্থীর হয়ে লড়াই করছেন যশবন্ত সিনহা। আজ সোমবার স্থানীয় সময় সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হয়। এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 4800 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং শুরুর দিকেই ভোট দিয়েছেন। বিকেল 5টা নাগাদ ভোট গ্রহণ চলছে এখন গণনা। সংসদ সদস্য, রাজ্যসভার সদস্য এবং বিধায়কেরা এই নির্বাচনে ভোট দিয়ে থাকেন। লোকসভার বর্ষকালীন অধিবেশনের প্রথম দিনে পড়ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এছাড়া রাজ্যগুলোর বিধানসভায় একযোগে চলছে ভোট গ্রহণ। এবারে খেলার খবর। ওয়ানডে থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই সংস্করণে তার শেষ ম্যাচ হবে, এমনটি জানিয়েছেন 31 বছর বয়সী এই অলরাউন্ডার। এক টুইটে স্টোকস জানিয়েছেন, ইংল্যান্ডের হয়ে সবশেষ ওয়ানডে খেলবেন তিনি কাল ডারহামে, এবং এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তিনি। এটা তার জন্য অবশ্যই কঠিন সিদ্ধান্ত ছিল। তিনি সতীর্থদের সাথে ইংল্যান্ডের হয়ে খেলার প্রত্যেকটা মুহূর্তকেই মিস করবেন বলে জানিয়েছেন। লম্বা বার্তায় স্টোকস আরও বলেছেন, সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য কঠিন ছিল, তবে এই ফরম্যাটে তার সতীর্থদের তিনি শতভাগ দিতে পারবেন না, তাই তিনি সরে দাঁড়াচ্ছেন। এবারে আবহাওয়ার খবর। তীব্র গরমে অস্থির হয়ে উঠেছেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। বৃষ্টির তেমন দেখা নেই, শুকিয়ে কাঠ আমন ক্ষেত। এরই মধ্যে বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায় করেছেন দিনাজপুরের মানুষ। বর্তমানে দেশের উত্তরাঞ্চলের 3 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সোমবার 18 জুলাই সকাল 9টায় দেওয়া সবশেষ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আগামী 3 দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে 20 জুলাই থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয় চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের বা ভারী বর্ষণ হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশ এবং বিদেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 7 জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে 4 জন পুরুষ এবং 3 জন নারী। তাদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে 2 জন করে এবং সিলেট বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। সবারই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 29,241 জন। একই সময় নতুন করে 1072 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 19,97,412। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় 24 ঘন্টায় সারা দেশের 880টি ল্যাবরেটরিতে 10,902টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের কিছু মিলে পরীক্ষা করা হয় 10,974টি নমুনা। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 9.77 এবং এই পর্যন্ত মোট শনাক্তের হার 13.76%। মহামারীর শুরু থেকে এই পর্যন্ত দেশে 1,45,10,887টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 95,48,118টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় 49,62,559টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন 1,997 জন এবং এই নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন 19,26,957 জন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।